এটা? এক মিনিট। হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছ তো? আচ্ছা, চলো। আগের দিনে কি কিছু অসুবিধা আছে? আগের দিন যদিও পিডিএফ ভিডিওটা এখনো দেওয়া হয়নি, তাড়াহুড়ো হয়েছে। অবশ্য কোন জায়গাগুলো আটকে আছে তোমার তো বলা এখন কঠিন। পিডিএফ ভিডিওটা দিলে একরকম হতো। ঠিক আছে, সেটা দিয়ে দেবো। আচ্ছা, আমি প্রথমে ভাবছিলাম যে রেডক্স যে পার্টটা আছে, রেডক্স পার্টটা মানে বেসিক্যালি ইলেকট্রোকেমিক্যাল সেল রিলেটেড যে পার্টটা, সে পার্টটা একটা ক্লাসে করে দেবো, কিন্তু একটা ক্লাসে করলে দেখলাম অনেকটা বড় হয়ে যাচ্ছে, প্রায় 35-36টা স্লাইড হয়ে যাচ্ছে। ওই জন্য এই ক্লাসটাকে আমি দুটো ভাগে ভাগ করে করছি আর কি। 1 ঘন্টা করে আজকে একটা ক্লাস নেবো আর পরের সপ্তাহে আর একটা ক্লাস নেবো আর কি। তাহলে তোমার রেডক্স পার্টটা হয়ে যাবে। একটা ক্লাসে বড্ড চাপ হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। তাহলে আজকে আমরা আলোচনা করবো বেসিক্যালি রেডক্স কেমিস্ট্রি এবং সেখান থেকে ইলেকট্রোকেমিক্যাল সেল, এই পার্টটাকে নিয়ে আলোচনা হবে। এটা ইলেকট্রোকেমিস্ট্রির সেকেন্ড পার্ট। আচ্ছা, প্রথমেই কেমিক্যাল রিয়াকশনসকে যে দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায় সেটা প্রথমে বুঝে নাও। একটা হচ্ছে অ্যাসিড বেস রিয়াকশনস, যেখানে কোনো ইলেকট্রন এক্সচেঞ্জ হয় না বা অক্সিডেশন নাম্বারের কোনো চেঞ্জ হয় না। যেমন ধরো HCl এর সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশনস করে সোডিয়াম ক্লোরাইড এবং জল যে তৈরি হচ্ছে, এই রিয়াকশনে কোনো ইলেকট্রনের এক্সচেঞ্জ হয় না, মানে কেউ ইলেকট্রন দিল বা কেউ ইলেকট্রন নিল, এটাও যেমন হয় না, বা অক্সিডেশন নাম্বারেরও কোনো চেঞ্জ হচ্ছে না। HCl হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার +1, এখানে জলেও হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার +1। HCl ক্লোরিনের অক্সিডেশন নাম্বার -1, NaCl ক্লোরিনের অক্সিডেশন নাম্বার -1। NaOH সোডিয়ামের +1, অক্সিজেনের -2, হাইড্রোজেনের +1। এই প্রোডাক্টও যারা আছে, সোডিয়ামের হচ্ছে +1, হাইড্রোজেনের +1, অক্সিজেনের -2। এটাকে কোনো অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না। তা সেই ধরনের রিয়াকশন হচ্ছে অ্যাসিড বেস রিয়াকশন। আর আরেক রকমের রিয়াকশন হচ্ছে রেডক্স রিয়াকশন, যেখানে ইলেকট্রনের এক্সচেঞ্জ হচ্ছে, ইলেকট্রন দেওয়া নেওয়াটা ঘটছে এবং অক্সিডেশন নাম্বারেরও চেঞ্জ হচ্ছে। যেমন ধরো 2H2 + O2 মিলে 2H2, এটাকে এখন তুমি দেখছো, দেখো এখানে কিন্তু হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার 0 থেকে +1 হলো, অক্সিজেনের অক্সিডেশন নাম্বার 0 থেকে -2 হলো। দেখো অক্সিডেশন নাম্বারে চেঞ্জ হচ্ছে, সেগুলো হচ্ছে রেডক্স রিয়াকশন। তাহলে আমাদের আলোচনা কিন্তু এই জাস্ট রেডক্স রিয়াকশনটাকে নিয়ে। মানে কেমিক্যাল রিয়াকশনে অনেক রকমভাবে ক্লাসিফিকেশন করে, এই সাবস্টিটিউশন রিয়াকশন, এই এলিমিনেশন রিয়াকশন, এই তারপরে তোমার আরো সব বিভিন্ন রকমের রিয়াকশন আছে আর কি। যাই করো না কেন, রিয়াকশনগুলোকে তুমি মেজর দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারবে, একটা অ্যাসিড বেস রিয়াকশন, একটা রিডক্স রিয়াকশন। তার রিডক্স রিয়াকশন পার্টটাকে নিয়ে আমি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড। আচ্ছা, এবারে রিডক্স রিয়াকশনে রেডক্স এই টার্মটা বললে তুমি বুঝতে পারছো এখানে দুটো টার্ম আছে, একটা হচ্ছে রিডাকশন আর একটা হচ্ছে তোমার অক্সিডেশন। ঠিক আছে, রিডাকশন এবং অক্সিডেশন দুটো মিলে হচ্ছে রেডক্স। আচ্ছা, রিডাকশনে কি হয় না, ইলেকট্রন আর অ্যাকসেপ্টেড, ইলেকট্রনটাকে গ্রহণ করা হয় এবং জারণ সংখ্যার টার্মসে যদি বলা হয় তাহলে হচ্ছে অক্সিডেশন নাম্বারটা কমে যায়। যেমন ধরো তুমি অক্সিজেন থেকে O2- যখন হচ্ছে, হাফ O2 + 2 ইলেকট্রন থেকে O2- হলো, তখন এখানে ইলেকট্রন অ্যাকসেপ্ট করা হলো। আর অক্সিডেশন যখন তুমি কনসিডার করবে, তখন ইলেকট্রনটা রিলিজড হবে বা ইলেকট্রন আর গিভেন আপ। এবং এক্ষেত্রে যেটা হয়, জারণ সংখ্যার বৃদ্ধি ঘটে, ইনক্রিজ ইন অক্সিডেশন নাম্বার হয়। ঠিক আছে, Na থেকে Na+ ইলেকট্রন। আচ্ছা, এবারে ইন এ রেডক্স রিয়াকশন অক্সিডেশন আর রিডাকশন টেক্স প্লেস সাইমালটেনিয়াসলি। এটা তো আমরা জানো যে জারণ বিজারণ যুগপৎ ঘটে বা অক্সিডেশন রিডাকশন সাইমালটেনিয়াসলি ঘটছে। তুমি একটা রিয়াকশন দেখলে বুঝতে পারবে, জিঙ্ক + কপার সালফেট থেকে জিঙ্ক সালফেট + কপার হচ্ছে ড্যানিয়েল সেল, এই রিয়াকশনটা হয়। সেখানে তুমি দেখতে পাচ্ছ যে জিঙ্ক 0 থেকে +2 অক্সিডেশন স্টেটে কাটছে, অর্থাৎ তার জারণ হলো। আর কপার সালফেট কপার 2+ থেকে কপারে যাচ্ছে, তার বিজারণ হলো। দেখো এই যে জারণ এবং বিজারণ যুগপৎ ঘটছে বা সাইমালটেনিয়াসলি ঘটছে। আচ্ছা, এবারে আমি দুটো স্পেশাল কাইন্ড অফ রিয়াকশনের কথা বলছি, একটা হচ্ছে কমপ্রপোর্শনেশন রিয়াকশন, একটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। এই পার্টিকুলার কেসে দেখা যায় দুটো ডিফারেন্ট অ্যামোনিয়াম নাইট্রেটে নাইট্রোজেনটা দুটো ডিফারেন্ট অক্সিডেশন স্টেটে আছে, একটা -3 একটা +5।
সেখান থেকে একটা ইন্টারমিডিয়েট অক্সিডেশন স্টেটে যাচ্ছে নাইট্রাস অক্সাইডে, নাইট্রিকের অক্সিডেশন স্টেট হচ্ছে +1। তার মানে এই যে দুটো ডিফারেন্ট অক্সিডেশন স্টেট থেকে যদি কোনো ইন্টারমিডিয়েট অক্সিডেশন স্টেটে যায় তাহলে সেই রিয়াকশনকে বলা হয় কম্প্রপোর্শনেশন রিয়াকশন, ঠিক আছে। আর উল্টো দিকে ডিসপ্রপোর্শনেশন বা ডিসমিউটেশন রিয়াকশনের ক্ষেত্রে যেটা হয় যে একটা ইন্টারমিডিয়েট অক্সিডেশন স্টেট থেকে দুটো ডিফারেন্ট অক্সিডেশন স্টেটে গেল, ধর হাইড্রোজেন পারঅক্সাইড, এখানে অক্সিজেনের অক্সিডেশন স্টেটটা হচ্ছে -1, সেখান থেকে জল এবং অক্সিজেন যে তৈরি হচ্ছে, জলে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে -2 এবং অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে 0। তাহলে -1 থেকে একটা অক্সিডেশন নাম্বার কমে গিয়ে ও 2 গেল, সেটা হচ্ছে রিডাকশন। আর -1 থেকে 0-তে গেলে সেটা হচ্ছে অক্সিডেশন। দেখো এখানে তোমার ওই একটা ইন্টারমিডিয়েট অক্সিডেশন স্টেট থেকে অক্সিডেশন নাম্বারটা একবার বেড়ে গিয়ে এবং কমে গিয়ে দুটো ডিফারেন্ট অক্সিডেশন স্টেটে গেল। এরকম কম্প্রপোর্শনেশন এবং ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন বা ডিসমিউটেশন রিয়াকশনের কিন্তু অনেক এক্সাম্পলস আছে, তুমি দেখতে পাবে। ক্লোরিনের সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইডের রিয়াকশনে তুমি NaCl NaOCl জল তৈরি হচ্ছে, সেগুলো দেখো ক্লোরিনের অক্সিডেশন স্টেটটা 0 থেকে একটা +1 হলে একটা -1 দেখো প্রচুর এক্সাম্পল তুমি পাবে। ফসফরাসের সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইডের রিয়াকশন তুমি পাবে। কিউপ্রিক সল্টগুলো হচ্ছে মানে ইন্টারমিডিয়েট অক্সিডেশন স্টেট +1 থেকে সে 0 তে যেতে পারে, +2 তে যেতে পারে, প্রচুর পাবে। আর এবারে চলে আসো অক্সিডাইজিং এজেন্ট বলতে আমি কি বুঝছি। অক্সিডাইজিং এজেন্ট মানে হচ্ছে অপরকে অক্সিডাইজ করবে, নিজে রিডিউসড হবে। অপরকে অক্সিডাইজ করবে, নিজে তোমার রিডিউস হবে। যেমন ধরো এই যে এই রিয়াকশনে তুমি দেখতে পাচ্ছ জিঙ্ক সে নিজে অক্সিডাইজ হয়েছে, মানে কি অপরকে সে বেসিক্যালি রিডিউস করেছে। যে কপার 2+ কে বাধ্য করেছে ইলেকট্রন নিয়ে কপার করতে, তাহলে অপরকে রিডিউস করে নিজে অক্সিডাইজ হলো। এখানে জিঙ্ক হচ্ছে তোমার রিডিউসিং এজেন্ট, আর কপার সালফেট হচ্ছে এখানে অক্সিডাইজিং এজেন্ট। আর রিডিউসিং এজেন্ট হচ্ছে ইট রিডিউসেস অ্যানাদার, অপরকে রিডিউস করবে এবং নিজে অক্সিডাইজ হবে। যেমন ধরো এই সোডিয়াম প্লাস হাইড্রোজেন মিলে সোডিয়াম হাইড্রাইড তৈরি হচ্ছে। সোডিয়াম সে 0 অক্সিডেশন স্টেট থেকে +1 গেল, তো সোডিয়ামের অক্সিডেশন হলো, সোডিয়াম নিজে অক্সিডাইজ হলো, মানে সোডিয়াম রিডিউসিং এজেন্ট। আর হাইড্রোজেন এই পার্টিকুলার রিয়াকশন হাইড্রোজেন 0 অক্সিডেশন স্টেট থেকে -1 গেছে, তাহলে অক্সিডেশন নাম্বারের ডিক্রিজ ঘটেছে, মানে সে বেসিক্যালি রিডিউসড হয়েছে। আর নিজে রিডিউসড হলো মানে হচ্ছে এ বেসিক্যালি হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। তাহলে সোডিয়াম প্লাস হাইড্রোজেন মিলে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে, সোডিয়ামের রোল এখানে রিডিউসিং এজেন্ট, হাইড্রোজেনের হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। এই যে সোডিয়াম হচ্ছে রিডিউসিং এজেন্ট, হাইড্রোজেন হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। এবং দেখো সোডিয়াম যখন Na+ গেছে সে ইলেকট্রন ছাড়ছে, মানে সে নিচে ইলেকট্রন ছাড়ছে, মানে তার অক্সিডেশন হলো, সে রিডিউসিং এজেন্ট। আর হাইড্রোজেন সে ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, অর্থাৎ তার রিডাকশন হলো, অর্থাৎ সে অক্সিডাইজিং এজেন্ট। এটা আচ্ছা, এবারে চলে এসো অক্সিডেশন নাম্বার। এই অক্সিডেশন নাম্বার কনসেপ্টটা 11-12 তোমরা ডিটেলে পড়ো, সেটা একটুখানি বলে দেওয়ার দরকার আছে। The oxidation number of an element indicates the amount of oxidation or reduction required per atom for conversion to its particular state of combination in a compound from the free uncombined state. So the oxidation number of an element indicates the amount of oxidation or reduction required per atom for conversion to its particular state of combination in a compound from the free uncombined state. তবে ফ্লোরিন সে তার অক্সিডেশন স্টেট -1 বলছে, কারণ ফ্লোরিন সে ইউজুয়ালি M- কনভার্টেড হয়। তাহলে F থেকে M- যেতে গেলে তার একটা ইলেকট্রন তাকে অ্যাকসেপ্ট করতে হবে, সেই জন্য ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে হলে সেটার অক্সিডেশন নাম্বার হচ্ছে মাইনাস হয়। আর হাইড্রোজেন সে যখন H এর কম্পাউন্ডটা তৈরি করছে, হাইড্রোজেন সে H+ তৈরি করছে, হ্যাঁ, অর্থাৎ 0 থেকে +1 যাচ্ছে বলে তার অক্সিডেশন স্টেটটা হচ্ছে +1। এটা তাহলে অক্সিডেশন নাম্বার হচ্ছে তুমি এইরকম ভাবে ডিফাইন করতে পারো, নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য ভ্যালেন্স শেল অফ দ্য নিউট্রাল অ্যাটম মাইনাস এফেক্টিভ নাম্বার অফ অ্যাটমস ইন দ্য ভ্যালেন্স শেলস অফ দ্য অ্যাটম। মানে তোমার যদি ফ্রি নিউট্রাল অ্যাটম তুমি কনসিডার করো, দেখো তার ভ্যালেন্স শেলে সর্ববহিষ্ঠ কক্ষে কতগুলো ইলেকট্রন আছে, তাকে তুমি বিয়োগ করো যে যখন কম্পাউন্ডটা তৈরি করছে সেখানে বেসিক্যালি সে কতগুলো ইলেকট্রন অ্যাকচুয়ালি অকুপাই করছে। তাহলে আমি যদি অ্যামোনিয়া কনসিডার করি, অ্যামোনিয়ার নর্মালি ইলেকট্রন তুমি যদি দেখো, অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেনটার মধ্যে হচ্ছে তোমার বেসিক্যালি টোটাল ইলেকট্রন থাকে হচ্ছে 7টা, 1:2:2p3, ভ্যালেন্স ইলেকট্রন 5টা, 2:2p3, এটা ভ্যালেন্স ইলেকট্রন। আচ্ছা, এবারে অ্যামোনিয়ার যখন কম্পাউন্ড তৈরি করছে, দেখো নাইট্রোজেনের তোমার
একটা লোন পেয়ার থাকে, আর NH বন্ড তার কোভ্যালেন্ট বন্ড হয়ে যাওয়ার জন্য এক একটা বন্ডে দুটো করে ইলেকট্রন থাকছে। নাইট্রোজেন কতগুলো ব্যবহার করছে? 3টে বন্ড থেকে 3 দুগুণে 6টা, লোন পেয়ার আছে সেখান থেকে 2টো। তার অক্সিডেশন স্টেটটা কত হলো? তার সর্ববহিষ্ঠ কক্ষে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 5টা, মাইনাস কম্পাউন্ডের সাথে কতগুলো ব্যবহার করছে? 8টা। তাহলে 5 - 8 মিলে হয়ে গেল তোমার 3। হাইড্রোজেনের ক্ষেত্রে তুমি কনসিডার করো, হাইড্রোজেনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ইলেকট্রন থাকে একটা, আচ্ছা ব্যবহার করছে কত টাকা? 2টো। তাহলে 1 - 2 সেটা হচ্ছে 1। তাহলে দেখো এইখানে যেটা করছি সেটা হচ্ছে তোমার এই মডিউলাস অফ অক্সিডেশন নাম্বার। সাইনটা কি দিয়ে ঠিক হবে? সাইনটা হচ্ছে তোমার এই অক্সিডেশন নাম্বারের সাইনে সবসময় হচ্ছে দেখতে হবে যে যখন কোনো বন্ড তৈরি হচ্ছে, এই বন্ডটা N এবং H, এই বন্ডটার মধ্যে কে ইলেকট্রোনেগেটিভ দেখো, যে ইলেকট্রোনেগেটিভ তার মাথায় নেগেটিভ হবে, আর যে ইলেকট্রোপজিটিভ তার মাথায় হচ্ছে তোমার পজিটিভ হবে। তাহলে নেগেটিভ সাইন অ্যাসাইন ফর মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, আর পজিটিভ সাইন অ্যাসাইন ফর মোর ইলেকট্রোপজিটিভ অ্যাটম। তাহলে অক্সিডেশন নাম্বার তুমি ক্যালকুলেট করতে পারো যদি তুমি তার বন্ডিংটা ভালো করে বুঝতে পারো। তাহলে পার বন্ড তোমাকে অক্সিডেশন নাম্বার, এই যে এখানে কোভ্যালেন্ট বন্ড যদি তৈরি হয়, তাহলে অ্যাড +1 টু লেস ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট পার বন্ড, add -1 to more electronegative element per bond, add 0 if there is no electronegativity difference। তো হোমোনিউক্লিয়ার হলে তুমি কোনো অক্সিডেশন নাম্বার সেখানে যোগ হবে না এটা। আর যদি তোমার কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড হয় তখন কিন্তু 2 হবে। দেখো তুমি এই পার্টিকুলার কেসে দেখো, তোমার এই ওয়াটার মলিকুল তুমি কনসিডার করছো, তাহলে হাইড্রোজেনের মোর ইলেকট্রোপজিটিভ, অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ। তাহলে এই হাইড্রোজেন একটা বন্ড তৈরি করেছে এবং হাইড্রোজেন মোর ইলেকট্রোপজিটিভ বলে +1। এই হাইড্রোজেন +1, অক্সিজেন দুটো বন্ড তৈরি করেছে এবং OH বন্ডে যদি কনসিডার করো অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, এই OH বন্ডও অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ বলে এই বন্ড থেকে -1 পাবে, এই বন্ড থেকে -1 পাবে, -1 মিলে আছে -2 হবে। তাহলে অক্সিডেশন নাম্বার না ওই যেমন করে ছোটবেলায় তুমি শিখেছো যে টোটাল নিউট্রাল মলিকুল হলে টোটাল অক্সিডেশন নাম্বার 0 হবে, এবং সেইখান থেকে জানাগুলোকে লিখে নিয়ে অজানাটাকে এক্স লিখে তুমি সলভ করে এক্সটাকে বের করলে সেইখান থেকে সবসময় যে তুমি কারেক্ট রেজাল্ট পাবে সেরকম নয়। অ্যাকচুয়ালি তোমাকে যেটা বুঝতে হয় সেটা হচ্ছে এরকম যে আইদার তুমি এটাকে ভাবো, মানে ম্যাগনিটিউড বুঝতে গেলে যদি বন্ডিং প্যাটার্নটাকে বোঝো তাহলে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস এফেক্টিভ নাম্বার অফ ইলেকট্রনস পার অ্যাটম যেটা সে অ্যাকচুয়ালি অকুপাই করছে, এইটা এই ডিফারেন্স থেকে। আর যদি বন্ডিংটা ভালো করে বুঝে যাও তাহলে তোমাকে এইরকম ভাবে কতগুলো বন্ড তৈরি হচ্ছে দেখতে হবে, যে প্রত্যেকটা বন্ডের জন্য তোমার অক্সিডেশন নাম্বার হচ্ছে 1। এবার সেটা -1 লিখবো না +1 লিখবো নির্ভর করবে যে দুটো অ্যাটমের মধ্যে বন্ডটা তৈরি হচ্ছে তাদের মধ্যে আমি যে অ্যাটমটাকে কনসিডার করি সেটা মোর ইলেকট্রোনেগেটিভ না লেস ইলেকট্রোনেগেটিভ, নাকি কোনো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স না। ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স থাকবে না ইউজুয়ালি হোমোনিউক্লিয়ার বন্ড যদি তৈরি হয়, সেম কাইন্ড অফ অ্যাটম যদি যুক্ত হয়ে বন্ড তৈরি করে, তাহলে H2, O2, Cl2 ইত্যাদি ইত্যাদি, তখন সেটা 0 কন্ট্রিবিউশন আসবে। আদারওয়াইজ এ এর সঙ্গে বি যদি তোমার কোভ্যালেন্ট বন্ড তৈরি করে, এ যদি মোর এবং সিঙ্গেল বন্ড যদি হয় সেটা এ মোর ইলেকট্রোনেগেটিভ হলে এটা -1 হবে, বি মোর ইলেকট্রোপজিটিভ হলে এটা +1 হবে। যদি ওখানে ডাবল বন্ড থাকে তাহলে হচ্ছে তোমার এ এর মাথায় 2- হবে, বি এর মাথায় হচ্ছে 2+ হবে ইত্যাদি। যেমন এখানে দেখো হাইড্রোজেন পারঅক্সাইড তুমি কনসিডার করছো, অক্সিজেন দেখো এই অক্সিজেনটা একদিকে হাইড্রোজেনের সাথে যুক্ত, একদিকে অক্সিজেনের সাথে যুক্ত। অক্সিজেন যখন অক্সিজেনের সাথে যুক্ত কোনো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স নাই বলে এর কোনো কন্ট্রিবিউশন পাবে না, শুধু OH বন্ড থেকে পাবে, সেখান থেকে -1 হলো। সিমিলার সিচুয়েশনে পরের অক্সিজেনটাও হচ্ছে তোমার -1 হলো। তাহলে এই যে ও বন্ড থেকে 0 কন্ট্রিবিউশন, OH বন্ড থেকে -1 কন্ট্রিবিউশন, ওভারঅল হচ্ছে -1 হলো। তাহলে লিঙ্কেজ থেকে যদি তুমি জানো তাহলে কিন্তু অক্সিডেশন নাম্বার বের করা হচ্ছে খুব সহজ। সেখান থেকে আমি কয়েকটা ধরো করছি, যে যদি তুমি ধরো এই ধরনের কম্পাউন্ড কনসিডার করো, হ্যাঁ তোমার নাইট্রিক অ্যাসিড, তার লিঙ্কেজ হচ্ছে এরকম। আর এখানে বলে নিই যে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড যদি হয়, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডে কিন্তু তোমাকে ওই অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন ওটাকে ডাবল মান ধরে নিয়ে 2 ধরতে হবে। এই যে ফর কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড অ্যাড +2 ফর লেস ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, লেস ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট বা ইলেকট্রন ডোনার যে, আর অ্যাড -2 ফর মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, অর্থাৎ ইলেকট্রন অ্যাকসেপ্টার যে, ইলেকট্রন অ্যাকসেপ্টার বা ইলেকট্রন নেগেটিভ এলিমেন্টের ক্ষেত্রে -2 করতে হবে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড বা অসমযোজী বন্ধনের জন্য, আর +2 নিতে হবে যে লেস ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট বা ইলেকট্রন ডোনারের জন্য। তাহলে এই পার্টিকুলার কেসে দেখো নাইট্রোজেন ইলেকট্রন ডোনার, অক্সিজেন হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্টার। তাহলে তুমি এখানে যখন করবে নাইট্রোজেনের যখন অক্সিডেশন নাম্বার বের করবে, অক্সিজেন এবং নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেন হচ্ছে মোর ইলেকট্রোপজিটিভ বা লেস ইলেকট্রোনেগেটিভ। তাহলে এই দুটো বন্ড আছে বলে +2 হলো, একটা বন্ড আছে মানে আরো +1 হলো,
এখানে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট মার্জার আরো +2 হলো, +5 হয়ে গেল। আচ্ছা, এবং একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো যে টোটাল যে এলিমেন্টগুলো অ্যাটমগুলো আছে প্রত্যেকের অক্সিডেশন নাম্বার যদি যোগ করো সেটা কিন্তু 0 হবে। একটা নিউট্রাল কম্পাউন্ড যখন তুমি কনসিডার করছো তখন সাম অফ অক্সিডেশন নাম্বার অফ এলিমেন্টস ইন এ নিউট্রাল কম্পাউন্ড সেটা হচ্ছে 0 হয়। আর যদি কোনো আয়নস হয় তা টোটাল অক্সিডেশন নাম্বারটা হচ্ছে আয়নের চার্জ যত সেইটা হয়ে যাবে। যেমন ধরো NH4+ এর ক্ষেত্রে তোমার টোটাল অক্সিডেশন নাম্বারটা হচ্ছে +1 হয়ে যাবে এবং এটাই তার ফর্মাল চার্জ অ্যাকচুয়ালি, মানে নাইট্রোজেনের ফর্মাল চার্জ, সেটা পরে বলছি, ফর্মাল চার্জ জিনিসটা পরে আলোচনা করতে। তাহলে এই NH4+ এর ক্ষেত্রে এটা কিন্তু নিউট্রাল নয়, যদি অ্যামোনিয়া কনসিডার করতে টোটাল অক্সিডেশন নাম্বারের যোগফল 0 হবে, এক্ষেত্রে কিন্তু টোটাল অক্সিডেশন নাম্বারের যোগফল +1 হবে। ঠিক আছে? আচ্ছা, এবারে তুমি এই নাইট্রোজেন অক্সিডেশন নাম্বারটা আসছে কি করে? নাইট্রোজেন অক্সিডেশন নাম্বারটা দেখো আসছে হচ্ছে তোমার ওই এই যে NH বন্ড NH বন্ড NH বন্ড NH বন্ড নাইট্রোজেনের মধ্যে একটা ফর্মাল চার্জ আছে, সেটাকে তোমাকে ইনপুট করতে হবে। তার মানে কি হচ্ছে, এই -1 প্লাস -1 প্লাস -1 প্লাস -1 প্লাস তার সাথে হচ্ছে ফর্মাল চার্জ যেটা আছে সেটা 1 করলে হচ্ছে ওই যে +1 সেটা আর কি, সেটা করলে দেখো -4 প্লাস 1 মিলেছে -3 হয়ে যাচ্ছে। আর হাইড্রোজেন যখন তুমি কনসিডার করছো NH বন্ড, হাইড্রোজেন মোর ইলেকট্রো পজিটিভ বলে সেখান থেকে +1 এলো এটা। আর তার সাথে হচ্ছে তুমি যদি এক মিনিট এখানে এটা একটু মানে এখানে একটু ভুল লেখা হয়েছে, এটা কোথা থেকে এটা কি লিখেছি এটা, ও ফর্মাল চার্জ অফ হাইড্রোজেন, সরি, ও ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ফর্মাল চার্জ অফ হাইড্রোজেন। হ্যাঁ, ফর্মাল চার্জ অফ হাইড্রোজেন 0 আর কি, মানে এটা আলাদা করে, এটা অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশনের কোনো সম্পর্ক নেই। মানে তোমার NH4+ এর ক্ষেত্রে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট হচ্ছে তোমার +1 হয়, আর নাইট্রোজেনের ফর্মাল চার্জ হচ্ছে +1 হয়, হাইড্রোজেনের ফর্মাল চার্জ হচ্ছে 0 হয়। আর মানে ফর্মাল চার্জ কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা তুমি অন্যত্র শিখবে, রেডক্সের সাথে নয়। মানে ফর্মাল চার্জ কি করে ক্যালকুলেট করতে হয়, দেখতে কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন আছে মাইনাস সে কতগুলো ইলেকট্রন অকুপাই করছে। নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন 5টা তুমি জানো, এবার এখানে 4টে কোভালেন্ট বন্ড তৈরি হয়েছে, 4টে বন্ডে ইলেকট্রন লাগে হচ্ছে 8টা, তার অর্ধেকটা নাইট্রোজেনের ভাগে, আর কোনো লোন পেয়ার নেই। তাহলে 5 মাইনাস হাফ ইন্টু 8 প্লাস 0, সেখান থেকে +1 হলো। আর হাইড্রোজেনের যখন ফর্মাল চার্জ তুমি ক্যালকুলেট করবে, হাইড্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন একটা মাইনাস হাইড্রোজেন যে বন্ড তৈরি করছে একটা, সেখানে ইলেকট্রন লাগে হচ্ছে 2টো, তার অর্ধেকটা ইলেকট্রন নিতে হবে, মানে হাফ অফ বন্ডিং ইলেকট্রন নিতে হবে, প্লাস লোন পেয়ার যেহেতু নেই 1 - 1 0। তাহলে এখানে নাইট্রোজেনের ফর্মাল চার্জ হচ্ছে তোমার, নাইট্রোজেনের ফর্মাল চার্জ হচ্ছে +1, হাইড্রোজেনের ফর্মাল চার্জ হচ্ছে তোমার, হাইড্রোজেনের ফর্মাল চার্জ সেটা হচ্ছে 0। আর অক্সিডেশন নাম্বার যখন ক্যালকুলেট করছো, তাহলে হাইড্রোজেনের নর্মালি +1 তুমি জানো যে NH বন্ড যে তৈরি হচ্ছে, একটা বন্ড যেহেতু হাইড্রোজেনের সাথে যুক্ত হলে সেই জন্য 1 হবে, আর হাইড্রোজেন মোর ইলেকট্রো পজিটিভ বলে +1। আর অক্সিডেশন নাম্বার অফ নাইট্রোজেন যখন তুমি ক্যালকুলেট করছো তখন তুমি সেখান থেকে -3 পেলে। ঠিক আছে? আর এখানে ফর্মাল চার্জ এই কনসেপ্টটা একটু বলেও দিয়েছি যে ওখানে ক্যালকুলেশনে লেগেছে, দ্য রেসিডুয়াল চার্জ অন অ্যান অ্যাটম ইন এ কম্পাউন্ড, সেটা হচ্ছে ফর্মাল চার্জ, সেটা ক্যালকুলেট করবে কি করে, নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য ভ্যালেন্স শেল অফ দ্য এলিমেন্ট মাইনাস নাম্বার অফ ইলেকট্রনস দ্যাট a particular element uses in a molecule, that a particular element uses in a molecule। সেটা কি হচ্ছে, দেখো, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস হাফ ইন্টু নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন প্লাস নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য অ্যাজ এ লোন পেয়ার। এটা ফর আয়নস, সাম অফ অক্সিডেশন নাম্বারস of the atoms present in the ion equal to charge of the ion, সেটা আমি বলে দিয়েছি। যেমন NH4+ এর ক্ষেত্রে টোটাল ফর্মাল চার্জ হয়ে যাবে, টোটাল অক্সিডেশন নাম্বার হয়ে যাবে +1। তাহলে ফর্মাল চার্জের ডেফিনেশন এটা আমি বলে দিলাম, সেখান থেকে তুমি আগের ফর্মাল চার্জগুলোকে ক্যালকুলেট করেছো। আর এবার কতগুলো কম্পাউন্ডের ক্ষেত্রে দেখে নাও, তাহলে H4Cr O6, সেইখানে তুমি যদি নর্মালি অক্সিডেশন নাম্বার আরে ক্যালকুলেট করার চেষ্টা করো, যারা অক্সিজেনটাকে হচ্ছে -2 ধরে নিয়ে হাইড্রোজেনটাকে +1 ধরে নিয়ে, তাহলে কিন্তু ব্যাপারটা মিসলিডিং হবে। তোমার এই স্ট্রাকচারটাকে বুঝতে হবে। স্ট্রাকচারটা যদি তুমি দেখো, তাহলে এখানে দেখো এই যে ক্রোমিয়াম, সে কটা বন্ড তৈরি করেছে না, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে ডাবল বন্ড ও। তাহলে ক্রোমিয়াম বেসিক্যালি 1 2 3 4 5 6টা বন্ড তৈরি করেছে এবং
কার সাথে না অক্সিজেনের সাথে, অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, ক্রোমিয়াম মোর ইলেকট্রো পজিটিভ বলে 6টা বন্ড থেকে +6 হচ্ছে এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট হলো। আর তোমার অটোমেটিক্যালি হাইড্রোজেনের +1 এবং অক্সিজেনের -2 হবে, সেটা তুমি দেখতে পাবে। আচ্ছা, ফেরাস সালফাইড, সেক্ষেত্রে স্ট্রাকচারটা এরকম FeSS। এখানে দেখো স্ট্রাকচারটা এমন, তাতে পরিষ্কার বুঝতে পারছো যে সালফার একবার প্রথম আয়রন, সালফারের সাথে যুক্ত হয়েছে, সালফার মোর ইলেকট্রোনেগেটিভ, আয়রন মোর ইলেকট্রো পজিটিভ বলে +2 হলো। আর যখন কোনো একটা সালফার তুমি কনসিডার করছো, এসএস যে বন্ডটা, এস এবং এস এই যে বন্ডটা, সেখানে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স নাই বলে এর কোনো কন্ট্রিবিউশন নেই, আর এইখান থেকে কন্ট্রিবিউশন আসছে তোমার -1, এইটা। ঠিক আছে। আচ্ছা, নিকেল কার্বনিল কম্পাউন্ড যেগুলো NiCO4, NiCO, সেখান থেকে দেখো নিকেলে তুমি কনসিডার করো, এক্ষেত্রে এই যে তোমার মানে এখানে এই কার্বন মনোক্সাইড অ্যাজ এ হোল সিওটা, হ্যাঁ, এইটা হচ্ছে নিউট্রাল লিগ্যান্ড হয়ে যাওয়ার জন্য তার অক্সিডেশন স্টেটটাকে 0 ধরে নিতে হয়। সেখানে নিকেলের অক্সিডেশন স্টেট এখানে কিন্তু তোমাকে 0 ধরতে হবে। হ্যাঁ, নিকেল NiCO4, এখানে কার্বন মনোক্সাইড হচ্ছে নিউট্রাল লিগ্যান্ড যদি হয় তাহলে তার যে অক্সিডেশন স্টেট সেটাকে তোমার 0 ধরতে হবে। তাহলে ওভারঅল যদি 0 হয়, আর ওভারঅল মলিকুলটা কিন্তু নিউট্রাল, টোটাল অক্সিডেশন স্টেটটা 0 হবে, সেখানে নিকেলের অক্সিডেশন স্টেট এখানে কিন্তু 0। OF2, দেখো অক্সিজেন ইউজুয়ালি -2 হয়, ফ্লোরিন -1 হয়, কিন্তু OF2 কম্পাউন্ডে অক্সিজেন হচ্ছে +2। তাহলে দেখো OF2 এই কম্পাউন্ডটা, OF এই F যেহেতু মোর ইলেকট্রোনেগেটিভ, কিন্তু অক্সিজেনের এখানে +2 হয়ে গেল। Fe3O4 এটা মিক্সড অক্সাইড, এখানে অ্যাভারেজ অক্সিডেশন স্টেট বের করলে হবে না, এর ক্ষেত্রে বেসিক্যালি 2PbO + PbO2 এদের মিক্সচার হচ্ছে Pb3O4। হ্যাঁ, এখানে PbO যেটা তার অক্সিডেশন স্টেটে +2, এখানে যে +4, বা Fe3O4 সেখানে ফেরাস অক্সাইড এবং ফেরিক অক্সাইড তাদের কম্বিনেশন, সেটা একটা মিক্সড অক্সাইড। হ্যাঁ, এরা মোর প্রিসাইডলি থেকে স্পাইনাল বা ইনভার্স স্পাইনাল এরকম বলে, এটা এখন তুমি মিক্সড অক্সাইড এরকম ভাবেই দেখো। তো এখানে আছে দেখো +2 এবং +3। তাহলে তোমার স্ট্রাকচার বা ইত্যাদিগুলো প্রপারলি জানার দরকার অক্সিডেশন স্টেট বোঝার জন্য। এরকম আরো বেশ কিছু কিছু এখানে কম্পাউন্ড বলেছি, তাদের এক্সাম্পলগুলো এখানে আমি বলেছি, তুমি একটুখানি নিজে এটা প্রবলেম হিসেবে না দিয়ে রাখলাম। ধরো তুমি একটা প্রোপানোয়িক অ্যাসিড তুমি কনসিডার করছো, CH3CH2CH, এখানে 3টে কার্বন আছে, 3টে কার্বন কিন্তু তাদের অক্সিডেশন স্টেট আলাদা আলাদা, এবং স্ট্রাকচার থেকে তুমি পরিষ্কার সেটা বুঝতে পারছো, এটা -3, এটা -2, এটা +3। বা তুমি একটা নিওপেন্টেন কনসিডার করছো, নিওপেন্টেনের এখান থেকে 2 রকমের যে কার্বন আছে তাদের অক্সিডেশন স্টেট কিন্তু আলাদা, একজনের 0 তো একজনের -3। ঠিক একই রকম আইসোবিউটেন, এন পেন্টেন, মানে এমন হতেই পারে যে অ্যাভারেজ অক্সিডেশন নাম্বার এরকম তুমি সবসময় বের করতে চাইবে না। পার্টিকুলার অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে এরকম দেখতে পাওয়া যায় যে ধরো একাধিক কার্বন আছে, যেমন আমি এই পার্টিকুলার এক্সাম্পলেই বললাম, প্রোপানোয়িক অ্যাসিডে 3টে কার্বন আছে, কিন্তু 3টে কার্বনের ডিফারেন্ট অক্সিডেশন স্টেট থাকতে পারে। বা তুমি নিওপেন্টেন কনসিডার করছো, সেখানে 2 রকমের কার্বন আছে, তাদের অক্সিডেশন স্টেট কিন্তু আলাদা আলাদা হতে পারে, বা আইসোবিউটেনের ক্ষেত্রেও ঠিক একই রকমের হতে পারে। সেই জন্য তোমার এই যে একটা অ্যাভারেজ অক্সিডেশন স্টেট যে বলে দেওয়া, এটা ঠিক নয়। সবসময় যেটা তোমার উচিত সেটা হচ্ছে তার বন্ডিংটাকে ভালো করে দেখে, যেরকম করে অক্সিডেশন স্টেট বের করার নিয়মটাকে শেখালাম, সেই রকম করেই তুমি অক্সিডেশন স্টেটটা বা অক্সিডেশন নাম্বারটা কিন্তু বের করবে। ঠিক আছে, তো এই হচ্ছে প্রথম একটা পার্ট আমি আলোচনা করলাম। সেটা তোমার মানে হায়ার সেকেন্ডারি লেভেলে মোটামুটি ভাবে পড়ানো হয়, বা গ্র্যাজুয়েশনে ইনঅর্গানিকের শুরুতে দেখবে বেশ কিছুটা পড়ানো হয়। সেখানে অক্সিডেশন নাম্বার, এই রিলেটেড ফর্মাল চার্জ, তারপরে তোমার কি অক্সিডেশন নাম্বার বের করবে, আর নর্মালি ডিসপ্রপোর্শনাল কি, কম্প্রপোর্শনাল রিয়াকশন কি, অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট, অক্সিডেশন রিডাকশন যে একই সাথে ঘটে, এগুলোকে বোঝা। তো এই একটা মানে বেসিক আলোচনা করলাম, এগুলো আসলে সিলেবাসে আছে। হ্যাঁ, সেটা যদিও তোমার অনেকটা ট্রিভিয়াল, তুমি ছোটবেলা থেকে এগুলো পড়ে পড়ে অনেকটা অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু কম্পিটিশনের জন্য এটা করে নেওয়া দরকার ছিল, আমরা করে নিলাম। দেখো এই জায়গাটা কারো যদি কিছু অসুবিধা থাকে বলো, মানে যে কোনো একটা কম্পাউন্ডে কোন একটা এলিমেন্ট যেটা আছে তার অক্সিডেশন স্টেট তুমি কিন্তু ক্যালকুলেট করার জায়গায় চলে এসেছো, তুমি সেটা করতে পারবে। আমি কিছু এক্সাম্পল তোমাদের দিয়ে দিচ্ছি। দেখো এই যা বলেছে এই পর্যন্ত কারো কিছু অসুবিধা আছে? ঠিক আছে, হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে তো।
আচ্ছা, এবারে আমরা আসছি এই অনার্স লেভেলে যে রেডক্সটাকে পড়া হয় সেই জায়গাতে। প্রথমে কতগুলো টার্মিনোলজি একটুখানি বুঝে নিই। সেল, হাফ সেল, ইলেকট্রোড, ইলেকট্রোলাইটিক সলিউশন ইত্যাদি ইত্যাদি। এই করসপন্ডিং সিস্টেমটাকে দেখো। ধরে না এটা দুটো, মানে এই মাঝখানে একটা, মানে একদম দুটো ডিফারেন্ট কন্টেনারও হতে পারে, অথবা একই কন্টেনারের মাঝে সেপারেটিং কিছু একটা দেওয়া আছে আর কি। তাহলে দেখো বেসিক্যালি কি হচ্ছে না, একটা ইলেকট্রোলাইটিক সলিউশন আছে, মানে ইলেকট্রোলাইটিক সলিউশন মানে বেসিক্যালি কোনো একটা আয়নিক কম্পাউন্ড সেটাকে ফিউজড কন্ডিশনে বা তার কোনো একটা সলিউশন, অ্যাকোয়াস সলিউশন তুমি নিয়েছো আর কি। সেটা যে ইলেকট্রোলাইট, যে ইলেকট্রোলাইটসের মধ্যে প্রচুর আয়ন্স থাকে এবং তারা চার্জ ক্যারি করতে পারে। এবারে কোন একটা ইলেকট্রোলাইটের মধ্যে, মানে এদিকে একটা ইলেকট্রোলাইট আছে, এদিকে একটা ইলেকট্রোলাইট আছে, এবং ইলেকট্রোলাইটের মধ্যে দুটো তোমার ইউজুয়ালি মেটালিক প্লেট বা রড ঢোকানো থাকে। এক্সেপশন আছে, যেমন গ্রাফাইট নন মেটাল, তবু সেটা তুমি ব্যবহার করতে পারো। এগুলোকে বলা হচ্ছে ইলেকট্রোডস। এবারে এই ইলেকট্রোড থেকে দুটো তার গেছে করে একটা ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ এন্ডের সাথে যুক্ত হয়েছে। যেটা পজিটিভ এন্ডের সাথে যুক্ত হয় তাকে বলে অ্যানোড, যেটা নেগেটিভ এন্ডের সাথে যুক্ত হয় সেটা ক্যাথোড। নেগেটিভ ইলেকট্রোডটা ক্যাথোড আর পজিটিভ ইলেকট্রোডটা হচ্ছে আমার অ্যানোড। আচ্ছা, এবারে অ্যানোড এবং তার সারাউন্ডিং যে সলিউশনটা সেটা মিলে একটা হাফ সেল তৈরি করে, দেখা হচ্ছে অ্যানোড হাফ সেল, এবং ক্যাথোড এবং তার সারাউন্ডিং সলিউশন এইটা মিলে একটা হাফ সেল তৈরি করবে, তাকে ক্যাথোড হাফ সেল। এবং এই দুজনে মিলে তোমার অ্যাকচুয়ালি কম্বাইন্ড সেলটা তুমি পাচ্ছ, একে বলছি ফুল সেল। হ্যাঁ, আর যেটা মনে রাখবে যে অ্যানোড হাফ সেলে অক্সিডেশন ঘটে আর ক্যাথোড হাফ সেলে তোমার রিডাকশন ঘটে। তাহলে কি হলো, অক্সিডেশন টেক্স প্লেস ইন অ্যানোড হাফ সেল, রিডাকশন টেক্স প্লেস ইন ক্যাথোড হাফ সেল। Salt, acid, base, etc. in its fused state or in aqueous solution gives the electrolytic solution. The electrolytic solution হচ্ছে সল্ট বা অ্যাসিড বা বেস, মানে মূলত আয়নিক কম্পাউন্ড, যেটা তুমি ফিউজ কন্ডিশনে গলিত অবস্থায় নেবে, অথবা তুমি তার একটা করবে, মানে অ্যাকোয়াস সলিউশন তুমি নেবে আর কি, করে সে চার্জ ক্যারি করতে পারে, সেটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সলিউশন। আচ্ছা, তাহলে এবারে এই যে ফুল সেলটা হলো, তাহলে ফুল সেলটা কাকে বলে না, একটা সেল একটা ইলেকট্রিক্যাল ডিভাইস যেখানে ইলেকট্রিক্যাল এনার্জি এবং কেমিক্যাল এনার্জি তাদের ইন্টারচেঞ্জ বা ইন্টার কনভার্সন হচ্ছে। সেল ইজ অ্যান ইলেকট্রিক্যাল ডিভাইস where electrical energy and chemical energy are interchanged or interconverted. তাহলে দেখো ইলেকট্রোকেমিক্যাল সেল হচ্ছে যেখানে ইলেকট্রিক্যাল এনার্জি এবং কেমিক্যাল এনার্জি তাদের মধ্যে ইন্টারচেঞ্জটা হচ্ছে, সেটাই হচ্ছে তোমার ইলেকট্রোকেমিক্যাল সেল। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দেখো এবারে এই একটা সেল তো তোমার তৈরি হচ্ছে দুটো হাফ সেল দিয়ে, একটা অ্যানোড হাফ সেল, একটা ক্যাথোড হাফ সেল বললাম। আচ্ছা, এবারে দেখো এই যে তোমার তুমি যদি এই যে এখানে ওইটা আবার একবার বলেছি, সরি, এ হাফ সেল ইজ কনসিস্ট অফ দ্য ইলেকট্রোড অ্যান্ড দ্য ইলেকট্রোলাইটিক সলিউশন। ইলেকট্রোড হচ্ছে অ্যানোড এবং ক্যাথোড বললাম, অ্যানোড অ্যান্ড এ সারাউন্ডিং ইলেকট্রোলাইটিক সলিউশন হচ্ছে অ্যানোড হাফ সেল দিল, ক্যাথোড অ্যান্ড এ সারাউন্ডিং সলিউশন হচ্ছে ক্যাথোড হাফ সেল দিল, মানে যেটা বেসিক্যালি আগে বলেছি সেই টাইপটা এখানে বলা হচ্ছে আর কি। আচ্ছা, এবারে এই জায়গাটা দরকার, এবার এই পেজটা অ্যাকচুয়ালি প্রয়োজন ছিল না, মানে আগেরটা আমি যেহেতু মোটামুটি বলেছি, এই পেজটা আলাদা দরকার ছিল, আমি মানে দুবার কেন হয়েছে গেছে জানি না। এই যে এই পেজটা দেখো, এবারে ইলেকট্রোকেমিক্যাল সেল কাকে বলে বললাম। ইলেকট্রোকেমিক্যাল সেল কি না, বললাম যে একটা ইলেকট্রিক্যাল ডিভাইস যেখানে ইলেকট্রিক্যাল এনার্জি কেমিক্যাল এনার্জি ইন্টার কনভার্টেড হয়। আর এবারে দেখতে হবে কোন এনার্জিতে কনভার্টেড হচ্ছে। যখন গ্যালভানিক সেল তুমি কনসিডার করবে, সেখানে তোমাকে একটা স্পন্টিনিয়াস কেমিক্যাল রিয়াকশন করবে, যার জন্যে তুমি ইলেকট্রিক্যাল এনার্জিটা পাবে। তার মানে আগে হচ্ছে কেমিক্যাল রিয়াকশনটা, স্পন্টিনিয়াস কেমিক্যাল রিয়াকশন, স্পন্টিনিয়াস রেডক্স রিয়াকশন, সেইখান থেকে তুমি অ্যাকচুয়ালি একটা ইএমএফ জেনারেটেড হচ্ছে বা ইলেকট্রিক্যাল এনার্জিটা পাচ্ছ। মানে এখানে কারণটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশন, ফলটা হচ্ছে ইএমএফ বা ইলেকট্রিক্যাল এনার্জি। ফলে ইলেকট্রোলিসিস যেখানে ঘটে সেটা বলে ইলেকট্রোলাইটিক সেল, যেখানে কি করা হয় না, আগে কারেন্ট পাঠানো হয় বা ইলেকট্রিক্যাল এনার্জি পাঠানো হয়, যার জন্য কেমিক্যাল রিয়াকশন ঘটে বা ইলেকট্রোলিসিস ঘটে। দ্য কেমিক্যাল রিয়াকশন টেক্স প্লেস অ্যাজ এ রেজাল্ট অফ কারেন্ট পাসিং থ্রু দ্য সলিউশন। তাহলে ইলেকট্রোলাইটিক সেলে ইলেকট্রোলিসিস ঘটে, যার জন্য কারণটা হচ্ছে তোমাকে কারেন্ট পাঠাতে হচ্ছে বা চার্জ পাঠাতে হচ্ছে বা ইলেকট্রিক্যাল এনার্জি পাঠাতে হচ্ছে, যার জন্য কেমিক্যাল রিয়াকশন হচ্ছে বা কেমিক্যাল এনার্জি প্রডিউস হচ্ছে। আর গ্যালভানিক সেল যখন কনসিডার করছো, তোমার প্রথমে ইলেকট্রিক্যাল এনার্জিটাকে পাওয়া যাচ্ছে অ্যাজ এ রেজাল্ট অফ স্পন্টিনিয়াস কেমিক্যাল রিয়াকশন। আচ্ছা, এবারে আমাদের মূলত যেটা আছে সেটা হচ্ছে গ্যালভানিক সেল। আর গ্যালভানিক সেল
দু রকমের হতে পারে, কেমিক্যাল সেল, কনসেন্ট্রেশন সেল। এটা পরপর করে পরিষ্কার হবে। কেমিক্যাল সেলের ক্ষেত্রে এটা দেখতে পাবে যে দুটো ইলেকট্রোডে যে রিয়াকশন গুলো ঘটছে, মানে দুটো ইলেকট্রোড বা দুটো হাফ সেল আলাদা, এবং সেখানে যে রিয়াকশন গুলো ঘটছে সেগুলো আলাদা। আর কনসেন্ট্রেশন সেলে যেটা হবে যে দুটো হাফ সেল একই হাফ সেল, কিন্তু এবং সেখানে একই রকমের রিয়াকশন ঘটছে, কিন্তু তোমার ওই দুটো হাফ সেলে যে ইলেকট্রোলাইটিক সলিউশন থাকে তাদের কনসেন্ট্রেশন আলাদা, বা যে ইলেকট্রোডটা তুমি ব্যবহার করছো পিওর ইলেকট্রোড ব্যবহার না করে কোনো একটা অ্যামালগামেটেড বা অ্যালয় ব্যবহার করছো, সেখানে কনসেন্ট্রেশন আলাদা, সেখান থেকে ইএমএফটা জেনারেটেড হচ্ছে। তাহলে কেমিক্যাল সেলে ইএমএফটা জেনারেটেড হয় দুটো হাফ সেলে দুটো ডিফারেন্ট কেমিক্যাল রিয়াকশনের জন্য, আর কনসেন্ট্রেশন সেলে ইএমএফটা জেনারেটেড হয় দুটো হাফ সেলে যে ইলেকট্রোলাইটিক সলিউশনসটা আছে বা ইলেকট্রোড গুলো আছে তাদের কনসেন্ট্রেশন ডিফারেন্ট হওয়ার জন্য। আর কেমিক্যাল সেল হচ্ছে দু রকমের, কেমিক্যাল সেল উইথ ট্রান্সপারেন্স আর কেমিক্যাল সেল উইদাউট ট্রান্সপারেন্স। আর কনসেন্ট্রেশন সেল হচ্ছে দু রকমের, ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল আর ইলেকট্রোলাইটিক সলিউশন কনসেন্ট্রেশন সেল। আর ইলেকট্রোলাইটিক সলিউশন কনসেন্ট্রেশন সেল যেটা, সেটা আবার দু রকমের হতে পারে, ইলেকট্রোলাইটিক কনসেন্ট্রেশন সেল উইথ ট্রান্সপারেন্স, উইদাউট ট্রান্সপারেন্স। এই যে উইথ এবং উইদাউট ট্রান্সপারেন্স, এটা পরের ক্লাসে তোমার পরিষ্কার হবে যে দেখবে যেখানে উইথ ট্রান্সপারেন্স এবং উইদাউট ট্রান্সপারেন্স সেখানে একটা সল্ট ব্রিজ, হ্যাঁ, ইত্যাদি প্রয়োজন আছে। হ্যাঁ, আগার পাউডারের রোল সেখানে বুঝতে হবে, সল্ট ব্রিজে কাকে কাকে তুমি ব্যবহার করছো, লিকুইড জাংশন পোটেনশিয়ালের কনসেপ্ট আছে, সেগুলো সব আমি পরপর করে বলবো। এক্ষুনি বললে এগুলো ঠিক বুঝতে তোমার একটু অসুবিধা হবে। যখন সত্যি আমি কনসেন্ট্রেশন সেল বলবো সেখানে অটোমেটিক্যাল সেল উইথ ট্রান্সপারেন্স উইদাউট ট্রান্সপারেন্স আসবে, তখন জিনিসটা তোমার পরিষ্কার হবে। তাহলে এখন তুমি জাস্ট ভাবো ইলেকট্রোকেমিক্যাল সেল, যেখানে ইলেকট্রিক্যাল এনার্জি এবং কেমিক্যাল এনার্জি ইন্টার কনভার্সনটা হয়। এবারে তোমার আগে স্পন্টেনিয়াস কেমিক্যাল রিয়াকশনস হলো, তার জন্য গিভস এনার্জি ডিক্রিজ হলো, সেইখান থেকে ইএমএফ জেনারেটেড হলো বা ইলেকট্রিক্যাল এনার্জি পেলাম, সেটা হচ্ছে গ্যালভানিক সেলে। আর একটা হচ্ছে তুমি ইলেকট্রিসিটি পাঠালে, যার জন্য হচ্ছে তোমার কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, সেটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। এবারে বাকি যে ক্লাসিফিকেশন গুলো সেটা আস্তে আস্তে পরপর করে তোমার কাছে পরিষ্কার হবে। আচ্ছা, আমাদের আলোচনা হচ্ছে গ্যালভানিক সেল নিয়ে। গ্যালভানিক সেল দু রকমের হতে পারে, একটা রিভার্সেবল গ্যালভানিক সেল, একটা হচ্ছে ইরিভার্সেবল গ্যালভানিক সেল। আর রিভার্সেবল গ্যালভানিক সেলে যেটা ড্যানিয়েল সেল হচ্ছে একটা এক্সাম্পল। তবে এখানে জিঙ্ক কপার সালফেট মিলে জিঙ্ক সালফেট প্লাস কপার হলো, এটা হচ্ছে কন্টিনিউয়াস কেমিক্যাল রিয়াকশন। কিন্তু রিভার্স ডিরেকশনে তুমি যদি কারেন্ট পাঠাতে, তাহলে কিন্তু কপার জিঙ্ক সালফেটের সঙ্গে রিয়াকশন করে আবার জিঙ্ক এবং কপার সালফেট তৈরি করতে, অর্থাৎ রিভার্স রিয়াকশনটা ঘটতে পারছে, কিন্তু অপোজিট ডিরেকশনে তুমি ইনফাইনাইটেশনের কারেন্ট পাঠাও, সেই জন্য এটাকে রিভার্সেবল গ্যালভানিক সেল। আর উল্টো দিকে জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড মিলে যখন জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন হচ্ছে, ফরওয়ার্ড রিয়াকশনটা স্পন্টেনিয়াসলি ঘটছে, কিন্তু ঘটার পরে যে হাইড্রোজেন তৈরি হলো সেগুলো রিয়াকশন মিক্সার থেকে বেরিয়ে যাচ্ছে, তুমি চেষ্টা করলেও ব্যাকওয়ার্ড রিয়াকশনটাকে ঘটাতে পারছো না, সেটা হচ্ছে ইরিভার্সেবল গ্যালভানিক সেল। এবার আমাদের রিভার্সেবল গ্যালভানিক সেল, তার থার্মোডাইনামিক্সটা ভালো করে বুঝতে হবে। তাহলে আজকে আমরা এই রিভার্সেবল গ্যালভানিক সেলের থার্মোডাইনামিক্সটাকে বুঝবো। আচ্ছা, এর জন্য যে বেসিক ইকুয়েশনটা হচ্ছে এইটা, যে ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস এন এফ ই, যেখানে ডেল্টা জিটা হচ্ছে গিভস ফ্রি এনার্জি অফ দ্য রিয়াকশন, এন হচ্ছে চেঞ্জ ইন নাম্বার অফ ইলেকট্রনস পার মলিকুল, এফটা হচ্ছে ফ্যারাডে, যার অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা হচ্ছে 96,500 কুলম্ব পার মোল। আগের দিন বলেছিলাম 96,485 মতো কুলম্ব পার মোল, আর অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা 96,500 কুলম্ব পার মোল। আর ইটাকে বলা হয় ইলেকট্রোমোটিভ ফোর্স অর ইএমএফ। আর at standard state delta G0 হচ্ছে minus NF E0, where E0 is the standard EMF. স্ট্যান্ডার্ড স্টেটে ডেল্টা G0 হচ্ছে, মানে আমি এটা নর্মালি ডেল্টা G হচ্ছে মাইনাস NF E হচ্ছে ইএমএফ, আর যখন স্ট্যান্ডার্ড স্টেটে তুমি আসবে তখন ডেল্টা G0 হচ্ছে মাইনাস NF E0 বলবো, যেখানে E0 হচ্ছে স্ট্যান্ডার্ড ইএমএফ হচ্ছে এটা। আচ্ছা, এবারে ওই ইকুয়েশন থেকে খুব ইজিলি বের করতে পারা যায় যে ডেল্টা এসটা, হ্যাঁ, যেটা তোমার ওই ফান্ডামেন্টাল ইকুয়েশন থেকে তুমি পাবে মাইনাস ডেল্টা জি বাই ডেল্টা টেট কনস্ট্যান্ট পি, সেটা হয়ে যাবে এনএফ ডেলি বাই ডেল্টা টেট কনস্ট্যান্ট পি। আর ডেল্টা এইচটা, যেটা ডেল্টা জি প্লাস টি ডেল্টা এস, সেটা হয়ে যাবে মাইনাস এনএপি প্লাস এনএফটি ডেলি বাই ডেল্টা টেট কনস্ট্যান্ট পি, যেখানে ডেলি বাই ডেল্টা টেট কনস্ট্যান্ট পি আমরা টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ ইএমএফ, তার ইউনিটটা হবে ভোল্ট পার কেলভিন। আর এবং এইখান থেকে এই যে তিনটে ইকুয়েশন রয়েছে মূলত ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস এনএফ ই, ডেল্টা এস ইকুয়াল টু এনএফ ডেলি বাই ডেল্টা টেট কনস্ট্যান্ট পি, আর ডেল্টা এইচটা হচ্ছে মাইনাস এনএফপি প্লাস এনএফটি ইন্টু ডেলি বাই ডেল্টা কনস্ট্যান্ট পি এটা। এবারে যেহেতু তোমার গিভস হেলমুথ রিলেশন ছিল, ডেল্টা জি বাই টি বাই ডেল্টা কনস্ট্যান্ট পি হচ্ছে মাইনাস ডেল্টা এইচ বাই টি স্কোয়ার, বা ডেল্টা জি বাই টি বাই ডেল ওয়ান বাই টি কনস্ট্যান্ট পি হচ্ছে ডেল্টা এইচ। এই যে রিলেশনসগুলো, এগুলো গিভস হেলমুথ ইকুয়েশন, এগুলো যদি তোমার ছিল,
এবারে ডেল্টা জি সমান যদি মাইনাস এন এফ ই বসিয়ে দাও তাহলে সেইখান থেকে এই টাইপের রিলেশন তুমি পাবে। ডেল ই বাই টি বাই ডেল্টা এর কনস্ট্যান্ট পেয়েছে ডেল্টা এইচ বাই এন এফ টি স্কোয়ার, বা ডেল ই বাই টি বাই ডেল ওয়ান ওভার টি এর কনস্ট্যান্ট কি হচ্ছে মাইনাস ডেল্টা এইচ বাই এন এফ ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তাহলে দেখো যে আমি এই কতগুলো ইকুয়েশন সেখানে পেলাম। রিভার্সিবল গ্যালভানিক সেলের ডেল্টা জি এর এক্সপ্রেশন, ডেল্টা এস এর এক্সপ্রেশন, ডেল্টা এইচ এর এক্সপ্রেশন, আর যেহেতু গিবস হেলমোজ রিলেশন গুলো জানি, যেখানে ডেল্টা জি ছিল সেই ডেল্টা জি এর জায়গায় মাইনাস এন এফ ই বসিয়ে দিলে সেখান থেকে তুমি ওই মানে ইলেকট্রোকেমিক্যাল সেলের জন্য যে করসপন্ডিং গিবস হেলমোজ ইকুয়েশন গুলো সেগুলো তুমি এখানে পেতে পারো। আর এবারে চলে আসে নাস্ট ইকুয়েশন। নাস্ট ইকুয়েশনের এই পার্টিকুলার ফর্মটা তুমি মনে রাখবে। এই পার্টিকুলার ফর্মটা মনে রাখবে যে ইকুয়াল টু ই জিরো প্লাস 0.0591 বাই এন ইন্টু টি বাই 298 কেলভিন লগ 10 বেস অ্যাক্টিভিটি অফ দ্য অক্সিডাইজ ফর্ম বাই অ্যাক্টিভিটি অফ দ্য রিডিউস ফর্ম। এখানে ইটা হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল, ই জিরোটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। আচ্ছা, এবারে তোমার এই যে 0.0591টা এসেছিল কোথা থেকে না 2.303 আর ইন্টু 298 কেলভিন বাই এফ, মানে 2.303 আরটি বাই এফ at 25 ডিগ্রি সেন্টিগ্রেড যদি তুমি ক্যালকুলেট করো সেটা 0.0591 ভোল্ট হয়, সেটা এখানে যা বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে দেখো, তাহলে এই যে ফর্মটা লেখা হয়েছে ই সমান ই জিরো প্লাস, মানে এটা আমি সবসময় রিডাকশন পোটেনশিয়ালের টার্মসে লিখছি, এখানে ইগুলো কিন্তু রিডাকশন পোটেনশিয়ালের টার্মসে লিখলে এই মাঝে প্লাস থাকবে আর লগের ভেতরে উপরে থাকবে অক্সিডাইজ ফর্মের অ্যাক্টিভিটি, নিচে থাকবে রিডিউস ফর্মের অ্যাক্টিভিটি। এটা মনে রাখবে, এখানে প্লাস লিখলে মানে প্রথম কথা ইগুলো হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল, এখন আইউপ্যাক কনভেনশনে অক্সিডেশন পোটেনশিয়াল ব্যবহার করা হয় না, সবটাই রিডাকশন পোটেনশিয়াল ব্যবহার করা হচ্ছে। তাহলে রিডাকশন পোটেনশিয়ালটা যে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, এখানে প্লাস সাইন দাও তাহলে এখানে লগ 10 বেস উপরে দিকে অক্সিডাইজ ফর্ম, নিচে হচ্ছে রিডিউস ফর্ম। যদি এখানে মাইনাস সাইন দাও তাহলে এখানে লগ 10 বেস উপরে রিডিউস ফর্ম, নিচে অক্সিডাইজ ফর্ম লিখতে হবে। আমি একরকমই মনে রাখি, মাঝে প্লাস দেবো, উপরে অক্সিডাইজ ফর্মের অ্যাক্টিভিটি, নিচে রিডিউস ফর্মের অ্যাক্টিভিটি দেবো। আচ্ছা, এবারে অনেক সময় ইনঅর্গানিকে এই টিটাকে উল্লেখ করা হয় না, যা 0.0591 বাই এন লিখে দেওয়া হয়, কিন্তু এটা সত্যি তখনই যখন 25 ডিগ্রি সেন্টিগ্রেডে তুমি দেখবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টি থেকে 298 কেলভিন, 298 কেলভিন কেটে গেল, কেটে গিয়ে সমান ই জিরো প্লাস 0.0591 বাই এন লগ 10 বেস অ্যাক্টিভিটি অফ দ্য অক্সিডাইজ ফর্ম বাই অ্যাক্টিভিটি অফ দ্য রিডিউস ফর্ম, এরকম করে তুমি লিখতে পারো। আচ্ছা, এবারে দেখো তুমি যখন একটা ওভারঅল রিয়াকশন দেখবে, তাহলে জিঙ্ক প্লাস কপার সালফেট দেখবে জিঙ্ক সালফেট প্লাস কপার। এবারে এই ওভারঅল রিয়াকশনটাকে তুমি প্রথমে দুটো হাফ সেল রিয়াকশনে ভেঙে নাও। একটা হচ্ছে অ্যানোড হাফ সেলে যেখানে জিঙ্ক থেকে Zn2 প্লাস হচ্ছে ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে অক্সিডেশন, আর ক্যাথোড হাফ সেল রিয়াকশন কপার 2 প্লাস প্লাস 2 ইলেকট্রন থেকে কপার, এবং এই দুটো রিয়াকশনকে যোগ করলে জিঙ্ক প্লাস কপার 2 প্লাস থেকে জিঙ্ক 2 প্লাস প্লাস কপার হলো, এটা ওভারঅল রিয়াকশন। নাস্ট ইকুয়েশনের ক্ষেত্রে কি হচ্ছে, যখন তুমি অ্যানোডের জন্য নাস্ট ইকুয়েশন লিখছো, ই ফর দ্য অ্যানোড হচ্ছে ই জিরো ফর অ্যানোড প্লাস 0.0591 বাই 2, দুটো ইলেকট্রনের চেঞ্জ হচ্ছে যে টি বাই 298 কেলভিন লগ 10 বেস অ্যাক্টিভিটি অফ Zn2 প্লাস বাই অ্যাক্টিভিটি অফ Zn হতো, আর অ্যাক্টিভিটি অফ Zn সেটা 1 হয়ে যাবে কারণ সলিডের অ্যাক্টিভিটি 1 হয়ে যায়, কারণ অ্যাক্টিভিটি অফ Zn2 প্লাস হলো। আচ্ছা, এইটাকে তুমি জাস্ট এই যদি ডেল্টা জি জিরোর টার্মসে দেখো, এইটা কিন্তু অক্সিডেশন রিয়াকশন, ডেল্টা জি জিরো মাইনাস এন এফ ই অক্সিডেশন, আর ই অক্সিডেশন হচ্ছে মাইনাস অফ ই রিডাকশন, সেখানে একটা প্লাস এন এফ ই রিডাকশন হবে, মানে ডেল্টা জি তো মাইনাস এন এফ ই, কিন্তু এই রিয়াকশন তো অক্সিডেশন রিয়াকশন, মানে ডেল্টা জি অ্যানোড যে রিয়াকশন করছে আর কি, ডেল্টা জি অ্যানোড অক্সিডেশন সেটা হচ্ছে মাইনাস এন এফ ই অ্যানোড অক্সিডেশন। এবারে অক্সিডেশন পোটেনশিয়াল রিডাকশন সমান বাট অপোজিট ইন সাইন বলে তুমি এটাকে লিখলে প্লাস এন এফ ই অ্যানোড রিডাকশন। ঠিক একই রকমভাবে ক্যাথোডের জন্য ই ক্যাথোড ইকাল টু ই জিরো ক্যাথোড প্লাস 0.0591 বাই 2 টি বাই 298 কেলভিন লগ 10 বেস অ্যাক্টিভিটি অফ কপার 2 প্লাস বাই অ্যাক্টিভিটি অফ কপার হতো, কপার সলিড বলে সেটা তোমার 1 হয়ে যাচ্ছে, তাই এটা হলো। তাহলে ডেল্টা জি ক্যাথোডের জন্য যে রিডাকশন পোটেনশিয়াল, এখানে এই রিয়াকশনটা যে রিডাকশন অ্যাকসেপ্টেড হয়েছে, সেটা হয়ে যাবে মাইনাস এন এফ ই ক্যাথোড রিডাকশন। এটা তাহলে ওভারঅল ডেল্টা জিটা কত হবে না, এই দুটো মানে যেহেতু গিবস এনার্জিটা একটা তোমার স্টেট প্রপার্টি, সেই জন্য 1 নম্বর এবং 2 নম্বর স্টেপে যে গিবস এনার্জির চেঞ্জটা হয়ে তার যোগফলটা হবে ওভারঅল রিয়াকশনে গিবস এনার্জির চেঞ্জ। তাহলে ডেল্টা জি ফর দ্য রিয়াকশন কত হলো, ডেল্টা জি অ্যানোড ফর অক্সিডেশন প্লাস ডেল্টা জি ক্যাথোড ফর রিডাকশন। এই ভ্যালুগুলোকে বসিয়ে দাও, বসিয়ে দিলে কি জানাচ্ছে যে ডেল্টা জি সেলটাকে যদি মাইনাস এন এফ ই সেল বলো,
এই যে ডেল্টা জিটাকে দিচ্ছে মাইনাস এন এফ সেল, মাইনাস এন ইন্টু এফ ইন্টু ই সেল। এবার ডেল্টা জি অ্যানোড অক্সিডেশন সেটা অলরেডি লেখা আছে প্লাস এন এফ ই অ্যানোড রিডাকশন, আর ডেল্টা জি ক্যাথোড রিডাকশনটা লেখা আছে কত মাইনাস এন এফ ই ক্যাথোড রিডাকশন, এটা আমি বসিয়ে দিলাম এইটা আর এইটা, বোঝা গেল। তাহলে এইটা দেখো তোমার কি হচ্ছে না এই যে এই যে অক্সিডেশন পোটেনশিয়ালটা তো রিডাকশন পোটেনশিয়াল টার্মসে লিখলে ওই মাইনাস এন এফটাকে কমন নাও, ই ক্যাথোড রিডাকশন মাইনাস ই অ্যানোড রিডাকশন, এই ডিফারেন্সটা হলো। এবারে মাইনাস এন এফ কেটে দিলে ই সেলটা হয়ে যাচ্ছে ই মানে মানে ক্যাথোডের রিডাকশন পোটেনশিয়াল মাইনাস অ্যানোডের রিডাকশন পোটেনশিয়াল, বা নর্মালি আমি বলবো ই সেলটা হচ্ছে ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। তাহলে ব্যাপারটা দেখো এই জায়গাটা খুব ভালো করে বোঝার চেষ্টা, এইটুকু মনে রাখলেই চলবে। আমি শুধু কেমন করে এলো এটা বলে দিলাম যে নাস্ট ইকুয়েশনটা যখন তুমি লিখবে, নাস্ট ইকুয়েশনটা সবসময় হাফ সেল রিয়াকশনের জন্য নাস্ট ইকুয়েশনটা লেখো। ফুল রিয়াকশনের জন্য নাস্ট ইকুয়েশন প্রথমে একদম লিখতে চাও না, হাফ সেল রিয়াকশনের নাস্ট ইকুয়েশনটাকে লেখো। ওভারঅল ইএমএফটা হবে কি ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড, ব্যাস সিম্পলি ই অ্যানোড মাইনাস ই ক্যাথোড, এটাকে মাথায় রাখলে তোমার চলে যাবে, ঠিক আছে। ই ক্যাথোড মাইনাস ই ক্যাথোড। আচ্ছা এখানে যেটা ব্যাপার যে আমি অলরেডি বলে দিয়েছি, তুমি যদি এই ধরো মানে এই যে রিডাকশন পোটেনশিয়াল অক্সিডেশন পোটেনশিয়াল সমান বাট অপোজিট ইন সাইন সেটাকে বোঝার জন্য দেখো তুমি এখানে যে এম থেকে এম এন প্লাস প্লাস এন ইলেকট্রন হচ্ছে, প্রসেসটা অক্সিডেশন প্রসেস, কারণ ইলেকট্রন বেরিয়ে গেছে যেহেতু, তার জন্য ডেল্টা জিটাকে ডেল্টা জি অক্সিডেশন বলে, এটা মাইনাস এন এর ই অক্সিডেশন বলবো, তাই না। আবার এইখানে দেখো এম এন প্লাস প্লাস এন ইলেকট্রন অ্যাকসেপ্ট করে যখন এম হচ্ছে, এটা হচ্ছে রিডাকশন, তার জন্য গিবস এনার্জি চেঞ্জটা কত হচ্ছে মাইনাস এন এফ ই রিডাকশন এটা। আর এবারে কথাটা হচ্ছে যে এই রিয়াকশন এবং এই রিয়াকশন একে অপরের অপোজিট রিয়াকশন, তো কিন্তু অপোজিট রিয়াকশন হয় তাহলে এই রিয়াকশনের জন্য ডেল্টা জি এর চেঞ্জ আর এই রিয়াকশনের ডেল্টা জি এর চেঞ্জ সমান বাট অপোজিট ইন সাইন। সেখানে আমি লিখলাম ডেল্টা জি অক্সিডেশনটা যে মাইনাস অফ ডেল্টা জি রিডাকশন, সেটা সমান হয়ে গেল মাইনাস এন এফ ই অক্সিডেশন। এবার ডেল্টা জি রিডাকশনের জায়গায় এটা তুমি বসিয়ে দাও, তাহলে কত হলো প্লাস এন এফ ই রিডাকশন ইকুয়াল টু মাইনাস এন এফ ই অক্সিডেশন, তার মানে ই রিডাকশন ইকুয়াল টু মাইনাস এফ ই অক্সিডেশন। এগুলো খুব ইজি ব্যাপার আছে, এগুলো মনে রাখতে হবে। রিডাকশন পোটেনশিয়াল অক্সিডেশন পোটেনশিয়াল সমান বাট অপোজিট ইন সাইন। একটা নাস্ট ইকুয়েশন তুমি যখন লিখছো, নাস্ট ইকুয়েশন লেখার সময় এইটা এই ফর্মটাই জাস্ট মনে রাখবে, তাহলে তোমার সুবিধা হবে। ইকুয়াল টু ই জিরো প্লাস 0.0591 এন টি বাই 298, এইটাকে রাখবে সবসময়। কিন্তু ইনঅর্গানিকে 25°C ডেটা দেওয়া থাকে বলে এটা রাখে না, কিন্তু তোমার তো যখন ফিজিক্যাল এক্সপেরিমেন্ট ল্যাবরেটরিতে করবে দেখবে রুম টেম্পারেচারটা কখনো 30-35 কখনো হচ্ছে 20-25 তো নয়, তখন তোমাকে কিন্তু এই টেম্পারেচার কারেকশনটা অবশ্যই করতে হবে, টি বাই 298টা রাখবে। আর নাস্ট ইকুয়েশন কখনো ওভারঅল রিয়াকশনের জন্য লেখার চেষ্টা করবে না, ওভারঅল রিয়াকশনটাকে দুটো হাফ সেল রিয়াকশনে ভেঙে নেওয়া যায়, সেটা তুমি জানো। হাফ সেল রিয়াকশনে ভেঙে নেওয়ার পরে তারপর তুমি যেটা করবে যে ওভারঅল ই ফর দ্য সেল সেটা হচ্ছে ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড করবে, এটা মাথায় রাখবে। আচ্ছা আচ্ছা এবারে আমাদের কেসে কি হয়েছে না ই সেলটা হচ্ছে ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড, তাহলে ই জিরো ক্যাথোড প্লাস 0.0591/2 into T by 298 Kelvin log 10 with activity of copper 2 plus minus E anode by E0 upon anode plus 0.0591/2 T by 298 Kelvin log 10 with activity of Zn2 plus। তাহলে কি হচ্ছে এই যে E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোডটা তুমি E0 সেল বললে, যে E0 সেলটা বেসিক্যালি যে এইটা মাইনাস এটা, কারণ E0 ক্যাথোডটা মানে E0 ফর কপার 2 প্লাস কপার, আর E0 অ্যানোডটা হচ্ছে E0 ফর Zn2 প্লাস Zn এটা। এবং যখন তুমি করছো দেখো এখানে 0.0591/2 2/298 কেলভিন হলো, আর এখানে হচ্ছে log 10 বাই অ্যাক্টিভিটি অফ কপার 2 প্লাস বাই অ্যাক্টিভিটি অফ Zn2 প্লাস এটা। তাহলে ওভারঅল সেলের জন্য নাস্ট ইকুয়েশনটা এটা তোমার দাঁড়িয়ে গেল। তাহলে তোমাকে মানে মানে একবারে লিখতে গেলে কোনটা অক্সিডাইজ ফর্ম কোনটা রিডিউস ফর্ম এই নিয়ে তুমি কনফিউজ হয়ে যাবে। সেই জন্য আমি সবসময় বলছি যে তুমি দুটো হাফ সেল রিয়াকশনের জন্য নাস্ট ইকুয়েশন আলাদা করে লিখে ফেলো, ফাইনালি ই ফর দ্য সেল যখন লিখবে ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড করো, বা স্ট্যান্ডার্ড ইএমএফ যখন তুমি লিখবে স্ট্যান্ডার্ড ইএমএফ ফর ক্যাথোড মাইনাস স্ট্যান্ডার্ড ইএমএফ ফর অ্যানোড করো এটা। আচ্ছা এবার একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো যে ডেল্টা জি তো মাইনাস এনএফই, মানে ডেল্টা জি সেল ইকুয়াল টু মাইনাস এনএফই সেল। তো এবারে কোন একটা রিয়াকশন কিন্তু স্পন্টিনিয়াসলি ঘটে, এবং যেটা রিভার্সিবল গ্যালভানিক সেলে অ্যাকচুয়ালি যেটা হয় ডেল্টা জিটা নেগেটিভ হয়,
মানে স্পন্টিনিয়াস রিয়াকশন করলে ডেল্টা জিটা নেগেটিভ, তখন ই সেলটা পজিটিভ হবে। অর্থাৎ কোনো একটা রিভার্সেবল গ্যালভানিক সেল তুমি যদি প্রপারলি কনস্ট্রাক্ট করো, যার ইএমএফটা বেশি তাকে সবসময় ক্যাথোড হিসেবে ব্যবহার করতে হবে, যার ইএমএফটা কম তাকে অ্যানোড হিসেবে ব্যবহার করতে হবে, যাতে করে ক্যাথোডের ইএমএফ মাইনাস অ্যানোডের ইএমএফ যদি করো তাহলে ইএমএফ ফর দ্য সেল হবে সেটা পজিটিভ হবে। এটা মাথায় রাখবে যে যখন তুমি একটা রিভার্সেবল গ্যালভানিক সেল কনস্ট্রাক্ট করবে, যার ইএমএফটা বেশি তাকে ক্যাথোড হিসেবে নেবে, যার ইএমএফটা কম তাকে অ্যানোড হিসেবে নেবে, যাতে করে ইএমএফ অফ দ্য সেল হচ্ছে ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড যখন করবে জিনিসটা পজিটিভ হবে। এটা তাহলে ডেল্টা জি নেগেটিভ, তাহলে প্রসেসটা স্পন্টিনিয়াস, তাহলে ই সেলটা পজিটিভ হয়ে যাবে। এটা যদি ডেল্টা জি সেলটা তোমার পজিটিভ হয়ে যায় তখন ই সেলটা নেগেটিভ হয়ে যাবে, তখন রিভার্স রিঅ্যাকশনটা কন্টিনিউয়াসলি হবে। আর যদি ডেল্টা জি সেল যদি জিরো হয়ে যায়, ই সেলটা জিরো হবে, তখন ইকুইলিব্রিয়ামটা এস্টাবলিশ হবে। এটা মাথায় রাখবে। আচ্ছা, এবারে অবভিয়াসলি হায়ার দ্য ভ্যালু অফ রিডাকশন পোটেনশিয়াল স্ট্রঙ্গার ইজ অক্সিডাইজিং পাওয়ার, এটা তুমি খুব ভালো করে জানো। হ্যাঁ, মানে তুমি এইখান থেকে দেখলে বুঝতে পারবে। এই ধরো তুমি যখন এরকম একটা ধরো তুমি এই রিডাকশনটাকে তুমি করছো, এই রিডাকশনটা যদি দারুণ স্পন্টিনিয়াসলি ঘটে তাহলে এম এন প্লাস সহজে ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে। তাহলে যত সহজে ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে এম এন প্লাস তত ভালো অক্সিডাইজিং এজেন্ট। তার মানে হায়ার দ্য রিডাকশন পোটেনশিয়াল, হায়ার ইজ দ্য অক্সিডেশন পাওয়ার। আর লোয়ার দ্য ভ্যালু অফ রিডাকশন পোটেনশিয়াল, স্ট্রঙ্গার ইজ দ্য রিডিউসিং পাওয়ার, বা লোয়ার ইজ দ্য অক্সিডাইজিং পাওয়ার। এবারে আমাদের যে সমস্ত এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোর তাদের যে রিডিউসিং পাওয়ার বা অক্সিডাইজিং পাওয়ার বা স্ট্যান্ডার্ড যে ইএমএফ তাদের ইনক্রিজিং বা ডিক্রিজিং অর্ডারে তাদেরকে সাজানো হয়। তুমি যদি ইনক্রিজিং অর্ডারে সাজাও, লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, আয়রন 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 lead, হাইড্রোজেন, কপার, মার্কারি, সিলভার, প্যালাডিয়াম, প্লাটিনাম, গোল্ড, এই তোমার অর্ডারটা তুমি পাচ্ছ। তাহলে মানে ডাউন দা মানে তুমি উপরের দিকগুলোর ইএমএফ গুলো নেগেটিভ হয়, হাইড্রোজেনের হচ্ছে জিরো হয়, তারপরে জিনিসগুলো পজিটিভ হয়। এবারে ডাউন দা সিরিজ কি হচ্ছে, স্ট্যান্ডার্ড ইএমএফটা তোমার ইনক্রিজ করছে, অক্সিডাইজিং পাওয়ার ইনক্রিজ করছে, রিডিউসিং পাওয়ার হচ্ছে তোমার ডিক্রিজ করছে। এবং তুমি দেখো হাইড্রোজেনের স্ট্যান্ডার্ড ইএমএফটা হচ্ছে জিরো, তার উপরে গেলা আছে সেগুলো নেগেটিভ হয়, যেমন লিথিয়ামের অ্যাজ ফর এক্সাম্পল হচ্ছে -3.045 ভোল্ট, আবার তার নিচে গেলা আছে অ্যাজ ফর এক্সাম্পল গোল্ড তুমি কনসিডার করছো সেটা হচ্ছে 1.5 ভোল্ট ইত্যাদি। ঠিক আছে, তো দেখো তাহলে এই যে আমি পরের পার্টটা যেটা আলোচনা করলাম, এই নাস্ট ইকুয়েশন অনওয়ার্ডস, এই জায়গাটা মূল জায়গা, এই জায়গা থেকে কিন্তু মূলত প্রশ্নগুলো আসে, নাস্ট ইকুয়েশনটা এবং তার বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন। এই নাস্ট ইকুয়েশনের জায়গাটা খুব ভালো করে দেখে। এইটা তো কিছু তো ইনফরমেটিভ জায়গা আছে তোমার, এই যে যখন আমি সেল, হাফ সেল, ইলেকট্রোলাইটিক সলিউশন, তারপর ইলেকট্রোকেমিক্যাল সেল কি, গ্যালভানিক সেল কি, ইলেকট্রোলাইটিক সেল কি, ডট ডট ডট, এগুলো তো আছেই। এখানে রিভার্সেবল গ্যালভানিক সেলের থার্মোডাইনামিক্স, এটা খুব ইম্পর্টেন্ট। ডেল্টা জি মাইনাস এনএফ ই, ডেল্টা এস হচ্ছে এনএফ ডেলি বাই ডেল্টা কনস্ট্যান্ট পি, আর ডেল্টা এইচ হচ্ছে মাইনাস এনএফ ই প্লাস এনএফটি ডেলি বাই ডেল্টা কনস্ট্যান্ট পি, এগুলোকে মাথায় রাখবে। এখানে ডেলি বাই ডেল্টা কনস্ট্যান্ট পি হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ ইএমএফ, তার ইউনিট হচ্ছে ভোল্ট পার কেলভিন, এটা মাথায় রাখবে। তারপরে চলে নাস্ট ইকুয়েশন। নাস্ট ইকুয়েশনের জায়গাটা খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তোমার প্রথমে ইকুয়েশনটা খুব ইম্পর্টেন্ট, তারপরে এখানে টেম্পারেচার কারেকশনটা প্রপারলি তোমার নিতে হবে, সেই জন্য এখানে T/297 কেলভিন তোমাকে লিখতে হচ্ছে সবসময়। মানে রিডাকশন পোটেনশিয়াল, অক্সিডেশন পোটেনশিয়াল সমান বাট অপোজিট সাইন হচ্ছে। যে কোনো একটা সেলের জন্য যখন তুমি নাস্ট ইকুয়েশনটাকে কাজে লাগাবে তখন তুমি এক কাজ করো, তুমি হাফ সেলগুলোর জন্য আলাদা করে লাগাও, অ্যানোডের জন্য আলাদা করে লাগাও, ক্যাথোডের জন্য আলাদা করে লাগাও। আলটিমেটলি ইএমএফটা যখন ওভারঅল সেলের জন্য বের করতে হবে, ক্যাথোড মাইনাস অ্যানোড করবে, তাহলেই পেয়ে যাবে। আর সেটাকে রিয়াকশনটা ঘটছে সেটা যদি তোমার স্পন্টিনিয়াসলি ঘটে, কারণ রিভার্সিবল গ্যালভানিক সেলে স্পন্টিনিয়াস কেমিক্যাল রিয়াকশনই হয়, তার জন্য তোমাকে যেটা করতে হবে, ডেল্টা যেটা নেগেটিভ বা ই সেলটাকে পজিটিভ করতে হবে। ই সেলটা পজিটিভ হওয়া মানে ই সেলটা যেহেতু তোমার ক্যাথোড ইএমএফ মাইনাস অ্যানোড ইএমএফ, সেখানে যার ইএমএফটা বেশি সেটাকে তোমাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করতে হবে, তার ইএমএফটা কম তাকে তোমাকে অ্যানোড হিসেবে ব্যবহার করতে হবে। আর তারপরে তোমার যা আমি এখানে বলেছি তোমার ইলেকট্রোকেমিক্যাল সিরিজের কথাটা আসলে বলে দিয়েছি। দেখো তাহলে যা বললাম তাতে কোনো অসুবিধা আছে নাকি, তাড়াহুড়ো করে বললাম কিন্তু ঠিক আছে, বুঝতে পেরেছো কিনা? তাহলে আজকে আমি এই পর্যন্তই বললাম, ঠিক আছে, যে তোমার একদম মানে আমি মানে পরেরটা আরো প্রায় 1 ঘন্টার উপর লাগবে, টানা 2 ঘন্টা এই পিপিটি থেকে বললে ব্যাপারটা খুব বোরিং হবে, সেখানে আমি অ্যারাউন্ড 1 ঘন্টার মতো সময় আজকে বললাম। পরের দিনে হচ্ছে এর যে পরের পার্টটা মানে হচ্ছে পরের পার্টটা মূলত তোমার এই যে নাস্ট ইকুয়েশনটাকে কাজে নিলে সেইখান থেকে বিভিন্ন যে অ্যাপ্লিকেশনগুলো, সেখানে পোটেনশিওমেট্রিক টাইট্রেশনও যেমন থাকবে, তার সঙ্গে সঙ্গে হচ্ছে কনসেন্ট্রেশন সেল, কেমিক্যাল সেল, সেখান থেকে
সল সেল উইথ ট্রান্সপারেন্স, সেল উইদাউট ট্রান্সপারেন্স, লিকুইড জাংশন পোটেনশিয়াল, সল বীজ, হ্যাঁ, রোল অফ আগর পাউডার, এই যে জায়গাগুলো রেফারেন্স ইলেকট্রন বলতে আমি অ্যাকচুয়ালি কি বুঝছি, হ্যাঁ, এই যে রিলেটেড জায়গাগুলো সেইগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, তাহলে দেখো যদি কিছু অসুবিধা থাকে বলো। বুঝতে পেরেছো সবটা? হ্যাঁ স্যার। এটা এটা মানে একদিনে কিন্তু অনেকটাই পড়ানো হয়ে যাচ্ছে, একটুখানি দেখে নিতে হবে। আমি পিডিএফ ভিডিওটা আগে দেওয়া হয়নি, আমি আজকে দুটি দিয়ে দেওয়ার চেষ্টা করছি, করে একটু দেখে নেবে, পরের দিনে হলে এই পার্টটা শেষ হয়ে যাবে। আমরা তো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, আয়নিক ইকুইলিব্রিয়াম আলাদা হেডিংয়ে পড়বো, তাহলে ইলেকট্রোকেমিস্ট্রির যে পার্টটা আছে সেই পার্টটা তোমাদের লেভেলে যেটা আছে, একটা হচ্ছে কন্ডাক্টর পার্ট আর ইলেকট্রোকেমিক্যাল সেল পার্টটাকে দুটো লেকচারে ভাগ করে পড়ছি। আজকে একটা লেকচার বলে দেবো, পরের দিন আরেকটা লেকচার আমি বলে দেবো।